চ্যাম্পিয়ন্স লিগের ধ্রুপদী রাতে রিয়াল মাদ্রিদ আরও একবার দেখিয়েছে এই টুর্নামেন্টটা কেন তাদের এবং এই টুর্নামেন্টের মালিক কেন তাদের বলা হয়। ম্যাচের শুরুতে রদ্রিগোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ এবং এরপরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে একটা দুর্দান্ত ডিফেন্সিভ ডিসপ্লে দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। এবং ম্যাচের সেকেন্ড হাফ পর্যন্ত একদম লাস্ট 16-17 মিনিট আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদ সেই ডিফেন্সিভ সলিডিটিটা ধরে রেখেছিল, তবে শেষ দিকে এসে অ্যান্টোইন রুডিগার তার একটা ভুল এবং সেখান থেকে কেভিন ডি ব্রুইনা তিনি গোল করে ম্যাচটাকে নিয়ে যান 90 মিনিটের পর বাকি 30 মিনিটেও, এবং সেই 30 মিনিটে দু দলের কেউই গোল করতে পারেনি এবং টাই ব্রেকারে যাওয়ার পর তো পুরো এই লুনিন তিনি আসলে নায়ক বনে গেছেন এবং রুডিগার তিনি পাপ মোচন করলেন তার শেষ শট এবং সেখান থেকেই রিয়াল মাদ্রিদ প্রমাণ করলো চ্যাম্পিয়ন্স লিগে অন্য দল আসে খেলতে আর রিয়াল মাদ্রিদ আসে জিততে। অদ্ভুত, অবিশ্বাস্য, ব্রিলিয়ান্ট চমৎকার একটা ডায়লগ। রিয়াল মাদ্রিদের পুরো ম্যাচটা বা রিয়াল মাদ্রিদের এবারের জার্নিটা এক্সপ্লেইন করার জন্য আমার মনে হয় এর চেয়ে বেটার লাইন আর হতে পারে না। আপনি ওই লাস্ট কয়েকটা সিজনে দেখেন রিয়াল মাদ্রিদ যেভাবে কামব্যাক করেছে, যেই ইতিহাদে চ্যাম্পিয়ন্স লিগে 2018 সালের পর কোনো দল জিততে পারেনি। ফাইন, রিয়াল মাদ্রিদ ম্যাচটা হচ্ছে যখন যেই পজিশনে যেমন খেলা দরকার ছিল তারা সেটাই করে ইতিহাদ থেকে হাসি মুখ নিয়ে ফিরলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ম্যাচের স্ট্যাটের দিকে তাকাবেন তখন আপনি জানেন যে কতখানি এক পেশে ম্যাচ হয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে এটাই চেয়েছে। রিয়াল মাদ্রিদ ঠিক এভাবেই খেলতে চেয়েছে। শট ম্যানচেস্টার সিটি 33টা, রিয়াল মাদ্রিদ 8টা। কর্নারের দিকে তাকান 18টার বিপরীতে একটা। বল পজিশন 68%, 32%। শটস অন টার্গেট 9টা আর 3টা। কোথায় কি এবং তারপর এই ম্যাচের মানে জয়ী দল হচ্ছে রিয়াল মাদ্রিদ। দেখেন এছাড়া রিয়াল মাদ্রিদের কাছে উপায় কি ছিল? হ্যাঁ, রিয়াল মাদ্রিদের হচ্ছে আপনার এই ম্যাচে চুয়ামেনি ছিল না, নাচোকে আনা হলো। হ্যাঁ, নাচো খুব একটা খারাপও করেন নাই, বেশ ভালো করেছেন, যদিও নাচোর জন্য আসলে একটা গোল হয়ে যেতেও হয়নি, আবার শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করলেন। এটা আসলে কার্লো আনচেলত্তির এই ধরনের প্ল্যানিংটাই দরকার ছিল, কারণ আপনি ম্যানচেস্টার সিটির মাঠে সিটির সাথে যদি আপনি একচেটিয়া খেলেন তখন হচ্ছে এর আগের বারের মতো রেজাল্ট হওয়ার খুব ভালো সম্ভাবনা ছিল, বিপরীত হওয়ার একটা সুযোগ ছিল। এবং দেখুন রিয়াল মাদ্রিদের টাই ব্রেকারের নায়ককে আন্দ্রিয়া লুনিন, যিনি রিয়াল মাদ্রিদের থার্ড চয়েস গোলকিপার এবং 2018 সাল থেকে তিনি রিয়াল মাদ্রিদে আছেন, মাঝখানে লোনে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এই সিজনের আগে যখন আপনার কোর্তোয়া ইনজুরিতে পড়লেন, কেপা আরিজাবালাগাকে আনা হলো, তখনও কিন্তু হচ্ছে গিয়ে ওই লুনিনের সুযোগটা আসে এর পরেই। এবং দেখুন কেপা আরিজাবালাগা খেলবেন না কারণ তাকে দিয়ে কাজ হচ্ছিল না, রিয়াল মাদ্রিদ তাকে ট্রাই করিয়েছে, কাজ হচ্ছে না। তিবো কোর্তোয়া তো নাই। এরকম সময় হলে অন্যান্য দল তারা একটা ঝামেলায় পড়ে যেত, কিন্তু রিয়াল মাদ্রিদ সেটা বুঝতেই দেয়নি। লা লিগার সবার উপরে তারা আছে। লুনিনের মতো ফুটবলার বলছি গোলকিপার, যিনি সেকেন্ড রাউন্ডে দুর্দান্ত করেছিলেন, তিনি আবার টাই ব্রেকারে গিয়ে নায়ক হয়ে গেলেন এবং দুটা শট ঠেকিয়েছেন তিনি। দুটা শট ঠেকিয়েছেন, প্রথমটা হয়তো একেবারে সহজ ছিল কিন্তু পরের শটটা বেশ ভালো ঠেকিয়েছেন। আসলে তাহলে রিয়াল মাদ্রিদে ঘটেটা কি? কার্লো আনচেলত্তি বলছেন এই জার্সি আর ওই ব্যাট ওটাই নাকি রিয়াল মাদ্রিদের জন্য আসল জাদু মন্ত্র। রয়্যালিটির যে কথাটা আসলে বলা হয় সেটাই রিয়ালকে এই রূপে আমরা আগেও দেখেছি। এই ব্যাচটাই আসল, এটা গায়ে চাপালে এমন সব কিছু করা সম্ভব যেগুলো এমনিতে হয়তো অবাস্তব মনে হয়। কার্লো আনচেলত্তির আরও একটা মাস্টার ক্লাস, এবং ইতালিয়ান কোচ এই ম্যাচে তার দলটাকে এমনভাবে সাজালেন, আমরা দেখলাম যে রিয়াল মাদ্রিদ লো ব্লক ডিফেন্ডিং করছে। লো ব্লক জুড়ে মানে রিয়াল মাদ্রিদ লো ব্লক, আপনি লো ব্লক কতক্ষণ করবেন? 120 মিনিট তারা এই কাজটা করে গেছে। লো ব্লক ডিফেন্ডিং এ তারা ফরমেশনে কিছুটা পরিবর্তন এসেছে, এটাকে আপনি 4-2-3-1 বলতে পারেন। 4-2-3-1 ক্রুস এবং কামাভিঙ্গা মাঝখানে, দুই উইং এ, এক পাশে ভালভার্দে, এক পাশে রদ্রিগো, এবং আরো একবার রদ্রিগোকে বাঁ সাইড থেকে খেলানোর ব্যাপারটা পুরোপুরি কাজে দিল। ভিনিসিয়াস জুনিয়রকে মোটামুটি কাইল ওয়াকার যতটুকু সময় পেরেছেন তিনি বোতলবন্দি করে রেখেছিলেন, কিন্তু রদ্রিগো কাজের কাজটা করে দিলেন, ম্যাচের আর্লি স্টেজে লিডটা পাইয়ে দিলেন। এবং আপনি দেখেন যে গোলটা যেটা হলো কি দারুণ একটা বিল্ড আপ, লুনিন থেকে কারভাহালের একটা বেশ ভালো লং বল, বেলিংহ্যাম পুরো ম্যাচে ওটা মনে হয়েছিল বেলিংহ্যামের বেস্ট অ্যাকশন মোমেন্ট, যেভাবে বলটা তিনি রিসিভ করে বলটা হচ্ছে রাইট ফ্ল্যাঙ্কে তিনি ছেড়ে দিলেন। এবং বেলিংহ্যাম এই কাজ পুরো ম্যাচে বেশ কভার করেছে। রিয়াল মাদ্রিদকে আমরা দেখেছি ফার্স্ট হাফে স্পেশালি তারা বেশ কিছু জায়গায় সুইচ অফ প্লে করার চেষ্টা করেছে, এবং তার মূল কেন্দ্রবিন্দু ছিলেন হচ্ছে জুড বেলিংহ্যাম। বেলিংহ্যামের ফার্স্ট টাচ কোনো ক্ষেত্রে হয়তো বল উড়ে আসছে এবং তিনি যখন রিসিভ করছেন, রিসিভটা অনেক সময় পাস হয়ে যাচ্ছে, মানে এমন ভাবে তিনি রিসিভ করছেন যেটা অন দ্য মুভে, সেটা রিয়াল মাদ্রিদকে কতখানি আসলে সাহায্য করছে বেশ কয়েকবার ফার্স্ট হাফে। এবং ওই যে 1-0 যখন রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল, এরপর যদি আমরা ম্যাচে আসি, মনে হচ্ছিল যে ম্যানচেস্টার সিটি ম্যাচে ফেরার চেষ্টা করছে, কিন্তু
ওই তাড়নাটা প্রথম দিকে মনে হয় নাই, সেকেন্ড হাফে শুরুতে যতখানি মনে হয়েছে। ফার্স্ট হাফে যে লুনিন খুব বেশি সেভ করেছেন তাও না, একটা সেভ করতে হয়েছে, একটা হচ্ছে আপনার কেভিন ডি ব্রুইনা সেই শটটা তিনি সেভ করেছেন, আর বাকিগুলো আসলে মোটামুটি অত ভয়ঙ্কর মনে হয় না, টাস্কি মনে হলো। এরপরে সেকেন্ড হাফে আসেন, সেকেন্ড হাফ থেকে ম্যানচেস্টার সিটি প্রেসার দেওয়া শুরু করলো এবং দর্শক সমর্থক সব মিলায় মাঠের অবস্থা তখন বেশ মানে ম্যান সিটির পক্ষে। তবুও রিয়াল মাদ্রিদ একটুও স্পেস দিল না এবং রিয়াল মাদ্রিদ সেখান থেকে শিখলো, কোনখান থেকে, আগের ম্যাচ থেকে, যে ম্যাচে ম্যানচেস্টার সিটি বক্সের বাইরে থেকে 3টা শট করে গোল আদায় করে নিয়ে গেল। এবং এইবার রিয়াল মাদ্রিদ বক্সের ভেতরেও তো সুযোগ দিলই না, বক্সের বাইরেও তারা সুযোগ দিল। এবং যেই গোলটা আসলে কেভিন ডি ব্রুইনা করেছে সেখানে ব্যাড লাক, ওই মোমেন্টটাতে মনে হচ্ছিল আপনার ডি ব্রুইনাকে কিন্তু একদম ক্লোজ ডাউন করার কেউ ছিল না, মানে শটটা অনেকটা তিনি ফ্রিলি নিয়েছেন। এবং আরেকটা ব্যাপার দেখেন, ওই যে ওইখানে যে শটটা এসছে কেভিন ডি ব্রুইনা করেছেন, তারও আগে ডোকুকে যখন নামানো হলো গ্রিলিশের জায়গায়, তিনি গিয়ে ম্যাচের পেসটা একটু পরিবর্তন করেছিলেন। কারভাহাল গ্রিলিশের বিপক্ষে ঢুকছিলেন, পরে গিয়ে তিনি ডোকুর বিপক্ষে খানিকটা ঢুকেছেন, কিন্তু এই সব কিছু আর কোনো ঝামেলার কারণ রিয়াল মাদ্রিদের হয় নাই। মানে এরকম ঘটনা আমরা বারবার ব্যাখ্যা করতে চেষ্টা করেছি, আমরা ব্যাখ্যা করতে পারি না, এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হয় কিনা আমি জানি না। আর টনি ক্রুজের কথা কিন্তু না বললে নয়, মানে এই ম্যাচটাও তিনি পুরো ইঞ্জিনের মতোই খেলেছেন, যেটা দরকার ছিল। হ্যাঁ, টনি ক্রুজকে যখন উঠিয়ে মডরিচকে নামানো হলো, মডরিচ যখন আসলে প্রথম শটটা মিস করলেন, এটা আনলাকি, মানে কিছু করার নেই। তবে আপনি সাবগুলো যদি দেখেন, লুকাস ভাস্কেস যতক্ষণ তিনি হচ্ছে গিয়ে মাঠে ছিলেন ততক্ষণ কিন্তু তার ইম্প্যাক্ট ছিল। শেষ দিকটায় এসে তিনি একটা রেখেছেন। হ্যাঁ, ব্রাহিম দিয়াজ হয়তো আরেকটু বেটার কিছু করলেও করতে পারতেন, তবে সিটি ডিফেন্সও কিন্তু গতকালকে ব্রাহিম দিয়াজ বেশ ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে বল হোল্ড করছেন, যে সময়টা প্রয়োজন ছিল। তার পা থেকে বল নেওয়া বেশ কঠিন হয়ে গেছিল, বেশ কবার ফাউলের শিকার তাকে হতে হয়েছে। ওই জায়গাগুলো রিয়াল মাদ্রিদের জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ রিয়াল মাদ্রিদ যে স্টাইলে এই ম্যাচটা অপারেট করতে চাইছে, কাউন্টার অ্যাটাক ছাড়া এই ম্যাচে রিয়াল মাদ্রিদের মাথায় অন্য কিছু ছিল না, খুব স্বাভাবিক এবং সেটাই হয়েছে, এবং সেটার এক্সিকিউশনটা আসলে রিয়াল মাদ্রিদের ফেভারে। আপনি বলছেন যে 2-1টা প্লেয়ারের কথা, আপনি দেখেন, আপনি রিয়াল মাদ্রিদের এই যে 11 জন যারা খেলেছেন সাব সহ যদি আপনি ধরেন বাকিগুলো, সবার একটা মেজর কন্ট্রিবিউশন আপনি ধরতে পারেন। আপনি ফার্লান মেন্ডিকে বাদ দিতে পারবেন? ফার্লান মেন্ডি দুর্দান্ত খেলেছেন। আপনি রুডিগার কি চমৎকার পারফরমেন্স, হয়তো গোলে তার একটু দায় ছিল, কিন্তু এই ছাড়া রুডিগার সলিড ছিলেন। নাচো ফার্নান্দেজ হয়তো একটা জায়গায় ভুল করে বসেছিলেন, কিন্তু সেটা আবার তিনি পুষিয়ে দিয়েছেন। কামাভিঙ্গা, টনি ক্রুজ, আপনি মানে একটা টিম যারা এইভাবে জিতে গেছে, তাদের 11 জনের 11 জনই তারা মাঠে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.